প্রণয়ের ঘোর রাত লেখক আরাফাত আদনান সামি পর্ব ১। উফ কি ঝাল, কেউ পানি দাও পানি। আরে ভাই কেউ পানি দে। আহ কেউ তো পানি দে বাল। উফ কি ঝাল রে বাবা, মরে গেলাম গো বাবা। মায়ের চিৎকার ড্রয়িং রুমের প্রতিটি কোণ গুলিয়ে দিচ্ছে। মরিচ ফুচকা চ্যালেঞ্জের ফল যে এমন অগ্নিদাহ সৃষ্টি করবে তা সে গোনাক্ষরও ভাবেনি। ঠোঁট দুটো যেন আগুনের হলকায় জ্বলছে, দু চোখ বেয়ে ঝরছে অবিরল জলধারা। ঝাপসা চোখে সে কাউকে খুঁজছে এক গ্লাস জলের জন্য, কিন্তু চারিদিকের হাসি ঠাট্টার মাঝে কেউ তার এই আর্তনাদ কানে তুলছে না। অভিমানে আর যন্ত্রণায় মায়ের টলমল চোখে সিঁড়ির দিকে পা বাড়ালো। কোনোভাবে নিজের রুমে পৌঁছাতে পারলে বাঁচা যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমের দরজার কাছে আসতেই আচমকা একটা শক্ত হাত মায়ের ডান কবজিটা খপ করে চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগেই এক প্রবল ঝটকায় তাকে ঘরের ভেতরে টেনে নেওয়া হলো, আর চোখের পলকে বন্ধ হয়ে গেল দরজা। অন্ধকার ঘর কেবল জানালার পর্দা চিরে আর বারান্দার ফাঁক গলে আসা ম্লান জ্যোৎস্না ঘরটিকে এক অলৌকিক মায়া ছড়িয়েছে। মায়ের অশ্রুসিক্ত ঝাপসা চোখেও সামনে দাঁড়ানো অবয়বটি চিনতে বিন্দুমাত্র ভুল হলো না কৌশিক। পরনে সাদা টি শার্ট, ওপরে কয়েকটা বোতাম খোলা, তার সুঠাম দেহের আভা এই আবছা আলোতেও স্পষ্ট ফুটে উঠছে। কৌশিক স্থির চোখে তাকিয়ে আছে মায়ের কাজল ধোয়া চোখের দিকে। মায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই সে বাঘের মতো ক্ষিপ্রতায় মায়াকে দেয়ালের সাথে চেপে ধরল। এক হাতে মায়ের দুই হাত দেওয়ালের সাথে পিষ্ট করে অন্য হাতে তার কোমর সজোরে আঁকড়ে ধরল কৌশিক। সেই উত্তপ্ত স্পর্শে মায়ের মেরুদণ্ড বেয়ে এক শিহরণ বয়ে গেল। কাঁপা কাঁপা গলায় সে অনুনয় করল, কৌশিক ভাই, ছাড়ুন আমাকে প্লিজ। কৌশিক কোনো কথা বলল না। মায়ের কোমরে তার হাতের চাপ ক্রমশ বাড়তে লাগলো, যা মায়ের নিঃশ্বাসকে এক প্রকার রুদ্ধ করে দিচ্ছে। কৌশিক ধীরে ধীরে তার মুখটা এগিয়ে আনলো মায়ের খুব কাছে। মায়া বুঝতে পারছে সামনে কি ঘটতে চলেছে। সে আতঙ্কিত স্বরে ফিসফিস করে বলল, কৌশিক ভাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু তার এই আকুতি কৌশিকের কানে পৌঁছালো না। কৌশিক তার হাত সরিয়ে এনে মায়ের একগুচ্ছ চুল মুঠোর ভেতর পেঁচিয়ে ধরল। মায়া কিছু বুঝে ওঠার আগেই কৌশিক তার ওষ্ঠাধর বন্দি করলো নিজের ঠোঁটের গভীরে। অপ্রস্তুত মায়া প্রথমে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তার ছোট ছোট হাতগুলো কৌশিকের চওড়া বুকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু কৌশিকের পুরুষালী শক্তির কাছে তার সেই প্রতিরোধ মুহূর্তেই খড়কুটোর মতো উড়ে গেল। চুম্বনের সেই গভীরতায় মায়া অনুভব করলো তার শরীরের প্রতিটি রন্ধে রন্ধে যেন এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে যাচ্ছে। এক অদ্ভুত ঘোরে অবচেতনেই তার দুহাত উঠে গিয়ে আঁকড়ে ধরল কৌশিকের গলা। মায়ের এই আকস্মিক সাড়া কৌশিকের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে আর নিজেকে সংযত রাখতে পারল না। চুম্বনের গতি আর তীব্রতা আরো বহুগুণ বাড়িয়ে দিল সে। প্রায় আধ ঘন্টা পর মায়া ক্লান্ত হয়ে কৌশিককে সজোরে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু তাকে সরাতে পারল না। বরং কৌশিক আরো হিংস্রভাবে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আকস্মিক এক দংশনে মায়ের নিচের ঠোঁটে কামড় বসিয়ে দিল সে। ব্যথায় সেই তীব্রতায় মায়া শিউরে উঠলেও এক অদ্ভুত নেশায় কেউ কাউকে ছাড়ল না। আরও কিছুক্ষণ এই উন্মাদনা চলার পর মায়া সর্বশক্তি দিয়ে ঠেলে কৌশিককে কিছুটা দূরে সরিয়ে দিল। কিন্তু বিচ্ছেদের সেই অবকাশ দীর্ঘস্থায়ী হলো না। মুহূর্তের মধ্যে কৌশিক আবার তাকে দেওয়ালের সাথে আটকে ফেলল। তার ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস মায়ের মুখে আছড়ে পড়ছে। মায়ের লজ্জায় ও ভয়ে চোখ বন্ধ করতেই কৌশিক তার কাঁধের ওপর থেকে পোশাক সরিয়ে উন্মত্তের মতো চুম্বন করতে লাগলো। মায়ের তখন দিকশূন্য অবস্থা, শরীর কাঁপছে থরথর করে। কৌশিকের প্রতিটি নিঃশ্বাস তার ত্বকে যেন উষ্ণ আগুনের পরশ দিয়ে যাচ্ছে। অদ্ভুত এক অজানা অনুভূতি মায়ের ভেতরটা নাড়িয়ে দিল। কৌশিকের এই উন্মাদনা যেন মায়ের সত্তার গভীর পর্যন্ত কাঁপন তুলে দিচ্ছে। সেই গভীর ও তৃষ্ণার্ত চুম্বনের মাঝে কৌশিক মায়ার নরম ত্বকে নিজের অধিকারের স্থায়ী চিহ্ন এঁকে দিল। এমন কঠিন ও রূঢ় স্পর্শে মায়া ব্যথায় ছটফট করে উঠল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো, অথচ সেই জল মুছিয়ে দেওয়ার মতো হুঁশ তখন কারোরই ছিল না। নেশায় বুঁদ হয়ে থাকা সেই যুবকের তখন হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা। মায়ের কোমল দেহে ব্যথার হাহাকার জাগলেও কৌশিকে তাতে ভ্রুক্ষেপ নেই। সে নিজের উন্মাদনা চরিতার্থ করতে ব্যস্ত। এমন রূঢ় অথচ নেশাতুর স্পর্শ মায়া আগে কখনো অনুভব করেনি। ব্যথার তীব্রতায় সে ছটফট করে উঠল, প্রাণপণে চাইল এই মরণ কামড় থেকে মুক্তি পেতে। কিন্তু তার আর্তনাদ মুখ ফুটে বের হওয়ার আগেই
কৌশিক সজোরে কামড় বসিয়ে দিল তার গলার নরম ভাঁজে। মায়া যন্ত্রণায় কোকিয়ে উঠল, আহ! কিন্তু সেই যন্ত্রণার শব্দটুকু পূর্ণতা পাওয়ার আগে কৌশিক তার নরম ওষ্ঠাধরকে নিজের অধরের গভীরে চিরতরে লুকিয়ে ফেলল। কোনো রাগঢাক না রেখেই ঠোঁটে ঠোঁট চেপে সে মায়াকে নিজের করে নিতে লাগলো। মায়ার শিরদাঁড়া বেয়ে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল, তার শরীরের সমস্ত শক্তি যেন নিমিষেই কর্পূরের মতো উবে গেল। পাথরের মূর্তির মতো থম মেরে দাঁড়িয়ে রইল মেয়েটা। কৌশিক তার ঠোঁটে ঠোঁট আর কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে তপ্ত নিঃশ্বাস ফেলছে। ঘরের নিস্তব্ধতায় কেবল তাদের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর সেই নীরবতা ভেঙে কৌশিকের ঘোর লাগা কণ্ঠস্বর মায়ের কানে তপ্ত শিশার মতো এসে লাগলো, আমার অজানা প্রেমের নাম তুই, আমার আমরণ তৃষ্ণা নিবারণের কারণ তুই, আমার নেশা তুই, আমার জান তুই। ঠিক সেই মুহূর্তেই বাইরের পৃথিবী থেকে বিচ্ছেদের সুর বেজে উঠল। কারো কণ্ঠস্বর ভেসে এলো দরজার ওপাশ থেকে, কৌশিক ভাই, ও কৌশিক ভাই। পরিচিত কণ্ঠটি শুনে মায়া যেন সদ্বিত ফিরে পেল। সে নিমিষে হকচকিয়ে গেল, চোখে মুখে ফুটে উঠল প্রবল আতঙ্ক। তড়িঘড়ি করে নিজের এলোমেলো পোশাক ঠিক করতে চাইলেই কৌশিক এক ঝটকায় তার মুখ চেপে ধরল। অত্যন্ত গম্ভীর ও নিচু স্বরে সতর্ক করে দিয়ে বলল, এখন বাইরে যাবি না, আগে আমি যাব, তারপর আমি যখন ডাকবো তখনই নিচে নামবি। মায়া অসহায়ের মতো কেবল মাথা নাড়ল। কৌশিক ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো মায়ের ঠোঁটে একটি উষ্ণ চুম্বন এঁকে দিল। অতঃপর কৌশিক নিজের গায়ের কুঁচকে যাওয়া সাদা টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। দরজা খুলতেই তার সামনে তিয়াশা। তিয়াশা কৌশিকের চাচাতো বোন, আসিফ চৌধুরী ও সায়রা চৌধুরীর ছোট মেয়ে। মেয়েটা বরাবরই একটু চঞ্চল আর জেদি। ছোটখাটো যে কোনো বিষয়ে কৌশিকের পিছু লেগে থাকা তার স্বভাব। সবসময় মুখর থাকে তার সেই চেনা ডাকে, কৌশিক ভাই, কৌশিক ভাই। কৌশিককে সামনে দেখে তিয়াসার চোখে হঠাৎ এক ঝলক লাজুক আভা খেলে গেল। ঠোঁটের কোণে রহস্যময় এক মুচকি হাসি ঝুলিয়ে সে বলল, ভাইয়া, তুমি কি মায়া আপুকে দেখেছো? অনেকক্ষণ ধরে ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না, এমন কেউ নিজের ঘরেও নেই। কৌশিক নিজের অস্বস্তি লুকানোর জন্য হালকা করে একটু কাশলো। তারপর নির্লিপ্ত গলায় বলল, আমি কি করে জানবো মায়া কোথায়? নিজে গিয়ে দেখ, কোথাও হয়তো আছে। তিয়াশা কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে আবারও মুচকি হেসে আবদার করে বলল, কৌশিক ভাইয়া, মায়া আপুকে খুঁজতে তুমি আমার সঙ্গে নিচে চলো না। কৌশিক প্রথমে অনিচ্ছা প্রকাশ করতে চাইলেও তিয়াশার নাছোড়বাঁধা চাহনির কাছে আর একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করে শেষমেশ নতি স্বীকার করতে বাধ্য হলো। সে পা বাড়ালো সিঁড়ির দিকে, আর ঠিক এই সুযোগটি কাজে লাগালো মায়া। কৌশিক আর তিয়াশা আড়াল হতেই সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। কৌশিক যখন তিয়াশার সাথে নিচে হলরুমে এসে পৌঁছালো, দেখলো সেখানে এক বিশাল শোরগোল। বাড়ির ছোট বড় সবাই মিলে মরিচ ফুচকার চ্যালেঞ্জে মেতেছে। মায়ের সেই ঝালঝাল চিৎকার আর চোখে পানির রহস্য এবার কৌশিকের কাছে পরিষ্কার হলো। সে মনে মনে হাসলো, অতঃপর মনে মনে বলল, ও, তার মানে এই কাণ্ড ঘটিয়ে ঝালঝাল বলে চিৎকার করছিল মায়া। তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমির হাসি ফুটে উঠল। অবচেতন মনেই সে বিড়বিড় করল, যাক, ভালোই হয়েছে। কৌশিকের ঠোঁট নড়তে দেখে তিয়াশা কৌতূহলী হয়ে লাজুক ভঙ্গিতে প্রশ্ন করল, আমাকে কিছু বললে নাকি কৌশিক ভাইয়া? কৌশিক তৎক্ষণাৎ নিজের গম্ভীর ভাবটা ফিরিয়ে আনলো, ভ্রুকুচকে সংক্ষিপ্ত উত্তর দিল, কই না তো। ও, চলো না ভাইয়া, আমাদের সাথে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জে যোগ দাও। কৌশিক মনে মনে বিরক্ত হয়ে উঠল। সে ভালো করেই জানতো তিয়াশার সাথে একবার কথা বলা শুরু করলে সে রীতিমতো চেপে বসবে। নিজের গাম্ভীর্য বজায় রেখে সে শক্ত গলায় বলল, না, আমি এসব বাচ্চাদের খেলা খেলি না, ফুচকা টুচকা আমার একদম পছন্দ নয়। তিয়াশা দমে না গিয়ে বেশ লাজুক স্বরে প্রশ্ন ছুড়ে দিল, ও, তা তুমি কি খেলতে পছন্দ করো কৌশিক ভাইয়া? কৌশিক মনে মনে মুচকি হাসল। অতঃপর তিয়াশার অগোচরে নিচু স্বরে বিড়বিড় করে বলল, তোর মায়া আপুকে গিয়ে জিজ্ঞেস কর, সে ভালো বলতে পারবে আমি কি খেতে আর কি খেলতে বেশি পছন্দ করি। তিয়াশা ভ্রু কুঁচকে বলল, আমাকে কিছু বললে বুঝি? কৌশিক ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কই না তো, আমি আবার তোকে কখন কি বললাম? যা, তুই গিয়ে খেল, আমি উপরে যাচ্ছি। কৌশিক আর কোনো প্রশ্ন বা উত্তরের অপেক্ষা না করে, কারোর সাথে কোনো প্রকার কথা বা চোখাচোখি না করে শটান নিজের রুমের দিকে পা বাড়ালো। এদিকে এতক্ষণে মায়া শাওয়ার সেরে নিজেকে পরিপাটি করে নিচে এসে সবার সাথে আড্ডায় যোগ দিয়েছে। মাত্র কিছুক্ষণ আগে ঘটে যাওয়া
সেই ঝড়ের চিহ্ন সে নিপুণভাবে মুছে ফেলেছে। 50টি মরিচ ফুচকার চ্যালেঞ্জে জিতে সে এখন সবার মধ্যমণি। তার হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত রূপ দেখে বোঝার উপায় নেই যে তার ভেতরে এখনো কোনো এক নিষিদ্ধ দহনের রেশ রয়ে গেছে। দীর্ঘ কয়েক মাস পর বাড়ির সব মামাতো ফুফাতো ভাই বোনেরা আজ একসাথে হয়েছে। হলরুম জুড়ে আনন্দ আর উচ্ছ্বাসে জোয়ার বয়ে যাচ্ছে। অমিতাভ পাটোয়ারি ও রুবিনা পাটোয়ারির একমাত্র মেয়ে মায়া পাটোয়ারি, আর অন্যদিকে মায়ের বড় মামা আশরাফ চৌধুরী ও মাহিমা চৌধুরীর একমাত্র ছেলে কৌশিক নীর চৌধুরী, মায়ের ছোট মামা আসিফ চৌধুরী ও সায়রা চৌধুরীর, এবং তাদের দুই সন্তান, একজন ছেলে একজন মেয়ে। বড় ছেলের নাম রোহিত চৌধুরী ও ছোট মেয়ের নাম তিয়াশা চৌধুরী। পারিবারিক এই মিলন মেলায় আজ শুধু হাসি আর আড্ডার গুঞ্জন।